Hi everyone, welcome to Unacademy WBPSC. Unacademy প্লাসের সাবস্ক্রিপশন তোমাদের বদল হয়ে যেতে চলেছে। 24 মাস এবং 12 মাসের সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইস চেঞ্জ হচ্ছে। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস টেস্ট সিরিজ এখানে তোমাদের জন্য রয়েছে এবং একটি ফাউন্ডেশন ব্যাচ আসছে যার নাম আগমন। এখানে WBCS প্রিলিমস এবং মেন্সকে টার্গেট করে এই ব্যাচে আমি তোমাদের সাথে হিস্ট্রি সেকশনকে অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন প্রিলি এবং মেন্স লেভেলের টোটালটি কভার করাবো এবং আমার হিস্ট্রির টার্গেট তোমরা যারা জানো আমি তোমাদেরকে বলি 70-80% টার্গেটে আমরা আমাদের প্রিপারেশনকে নিয়ে মুভ করব। মানে একটি সাবজেক্টে শিওর শর্ট 70-80%, সাথে অন্যান্য টিচাররা যাবতীয় যেই সাবজেক্টসগুলো তোমাদেরকে পড়াচ্ছেন তার কমপ্লিট একটা আইডিয়া তোমরা পাচ্ছ। তোমাদের কিন্তু আলাদা করে কোনো সাবজেক্টের জন্য চিন্তা করতে হচ্ছে না। তাই তোমাদের যদি মনে হয় আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে চাও এবং সাবস্ক্রিপশন নিতে চাও, তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে। আপকামিং ডিফারেন্ট ব্যাচ কোর্সেস এখানে লঞ্চ করা হচ্ছে WBCS মেন্সকে টার্গেট করে এবং এই প্রত্যেকটি ব্যাচ কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের কাছে নিজেরা প্রিপারেশন একদম আপ টু লেভেলের করতে পারবে এবং সাবস্ক্রিপশন নিয়ে নেওয়ার পরে মক টেস্ট দিতেও তোমাদের কোনো প্রবলেম হবে না। এই যে মক টেস্টের টাইমগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি 19, 20, 21, 22, এই যে মক টেস্টে তোমরা পার্টিসিপেট করার মাধ্যমে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবে। WBPSCর যে এখানে ফ্রি টেস্টগুলি রয়েছে, যাদের সাবস্ক্রিপশনে এক্ষেত্রে মানির কন্ডিশনের বা মানিটারির প্রবলেম ফেস করছো, তারা এই টেস্টগুলো এখানে দাও এবং এখান থেকে রিওয়ার্ড জিতে নাও। বিকজ 75% স্কলারশিপ 2 বছরের সাবস্ক্রিপশনে এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হচ্ছে, মাত্র 25% পেমেন্ট করলেই হয়ে যাবে। এখানে 50% দেওয়া হচ্ছে, এখানে 25% দেওয়া হচ্ছে। তো নিজেদের মধ্যে যদি পোটেনশিয়ালিটি থাকে তাহলে সেটাকে টেস্ট করো, র্যাঙ্ক করো এবং আমাদের সাবস্ক্রিপশন নিয়ে নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। এবং এই যে প্রত্যেকটি টেস্ট সিরিজ তোমাদের থাকছে তার আবার অ্যানালিসিস আমাদের এডুকেটররা তোমাদের সাথে করে দিচ্ছেন। স্পেশাল ক্লাসের যে ফিচার্সগুলি তার অনেকটাই বেশি ফিচার থাকে প্লাস ক্লাসে। স্পেশাল ক্লাসে এখানে ইন্টারঅ্যাক্টিভ সেশনসের মাধ্যমে লার্নারদেরকে পোল প্রোভাইড করার মাধ্যমে কোনো একজন টিচারকে তোমরা ফলো করে রাখলে কখনো কোনো ক্লাস মিস হবে না। লেকচার নোট এনি টাইম এনিওয়্যার তোমরা ক্লাস করতে পারো এবং সাবস্ক্রিপশনের এই যে 12 মাসের ফি 24 মাসের ফি সেটি কিন্তু বদলে যাচ্ছে। 12 মাসের এই মুহূর্তে 871, 24 মাসের 633 রয়েছে। সেটি তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে আরও 10% তোমরা ডিসকাউন্ট টোটালের উপর পেয়ে যাচ্ছ। তাই যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় এবং তোমাদের প্রিপারেশনে কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেট, আনলিমিটেড PDF নোট, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশনসের মাধ্যমে কানেক্টেড থাকবে এবং নিজের প্রিয় শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এখানে তোমরা পড়াশোনা করবে এবং নিজেদের সম্পূর্ণ সিলেবাসের কাভারেজটা নেবে, সাপ্তাহিক মক টেস্ট এখানে দেবে, তাহলে আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। আজকের সিরিজে যেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব, চলো যাওয়া যাক। ম্যারাথনের নতুন আরেকটি পার্টে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের পার্টেও আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ডেসক্রিপটিভ স্টাডি করে নেব। এর আগের সিরিজগুলি যারা দেখোনি তারা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আগের আমরা এই সিরিজে 60টি ইম্পর্টেন্ট কোশ্চেন কভার করে নিয়েছি। আজকের আমাদের প্রথম প্রশ্ন, হুইচ অ্যামাং দি ফলোইং ওয়াজ নট আ প্রি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্গানাইজেশন। মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফরমেশন হয়েছিল তার আগে, মানে 1885-র আগে যেই অর্গানাইজেশনসগুলোর সেট আপ করা হয়েছে, এখানে জানতে চাওয়া হচ্ছে নট আ প্রি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্গানাইজেশন। এটা কোন অর্গানাইজেশন যেক্ষেত্রে ইন্ডিয়ান অর্গানাইজেশন, এক্ষেত্রে আমরা যে বলছি ইন্ডিপেন্ডেন্সের যে মুভমেন্টসগুলো চলে
তার কিন্তু অনেকটাই সূচনা আমরা বলতে পারি ন্যাশনাল কংগ্রেসের দ্বারা চালু করা হয়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বারা। এবার এখানে সেটাই জানতে চাইছে কোনটা আগে গঠিত হয়নি। সো পুনা সার্বজনিক সভা, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, এই দুইটি স্তর তো একই টাইমে প্রায় মানে একই সাথে কানেক্টেড। আমরা বলতে পারি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্গানাইজেশন নয়, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফরমেশনের পরবর্তী টাইমে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির ফরমেশন হয়েছে। এবার আমরা বেশ কিছু জায়গাকে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে আমরা যদি একটু স্টাডি করার চেষ্টা করি, তাহলে আমরা দেখব গোপাল কৃষ্ণ গোখলে 1866 টু 1915, এখানে গোপাল কৃষ্ণ গোখলে জন্মগ্রহণ এবং মৃত্যুর সাল আমরা দেখতে পাচ্ছি। এবং ইনি একজন লিবারেল লিডার ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, যিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ফাউন্ড করেছেন 1905-এ। তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি 1905-এ যদি ফর্ম করা হয়, খুবই স্বাভাবিক ব্যাপার, 1885-এর আগের অর্গানাইজেশন এটি নয়, তাই জন্য আগের যে কোশ্চেনটির উত্তরটি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি হলো। এবার এর রেসপেক্টে আর কি কি ডেটা আমাদের পরীক্ষাতে জানতে চাইতে পারে, গোপাল কৃষ্ণ গোখলে কার সাথে বা কার হেল্পে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ফরমেশন করেছেন? সো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এমজি রানাডে। এমজি রানাডের থ্রু দিয়ে এক্ষেত্রে আমরা দেখতে পাই এই ফরমেশনটি হয়েছে। The main aim of the society was to train national missionary for the service of India, to promote by all constitutional means true interest of the Indian people, and to prepare cadre of selfless worker who were to devote their lives to the cause of the country in a religious spirit. কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে গিয়ে ন্যাশনাল মিশনারি, এখানে সোসাইটির যেটি রয়েছে ন্যাশনাল মিশনারি, তাদেরকে ইন্ডিয়ার সার্ভিসে প্রমোট করে দেওয়া, কনস্টিটিউশনাল ওয়েতে এখানে অ্যাজিটেশন করা, ডিমান্ড করা, এবং এখানে যারা স্বার্থ ছাড়া কাজ করছে তাদের জীবনকে এখানে ডিভোট করছে কান্ট্রির গ্রোথের জন্য, তার রিলিজিয়াস বোধ তার জন্য এখানে তাদেরকে ট্রেনিং দেওয়া। আমরা যদি এই 1905-এর সালটি দেখি, তাহলে আমরা খুব ভালোভাবেই জানি কার্জন এখানে বঙ্গভঙ্গ, বেঙ্গল পার্টিশনের জন্য রেসপন্সিবল ছিলেন, এবং 1899 টু 1904 পর্যন্ত কার্জনের যে পলিসি, সেই পলিসি অনেকটাই এখানে এতটাই ডিস্ট্রাকটিভ পলিসি, যে ডিস্ট্রাকটিভ পলিসির মধ্যে দিয়ে এখানে এই সময় ভারতবাসীদের চলতে হয়। 19 জুলাই বেঙ্গল পার্টিশন করা হবে, ডিক্লারেশন করা হয়, এবং 16 অক্টোবর এখানে বেঙ্গল পার্টিশন হয়। অক্টোবর না অগস্ট, বিকজ 16 অগস্ট আবার কিছু একটা হয়েছিল, এই টাইপের কনফিউশনটা নিজেদেরকে তৈরি করবে, বারে বারে তৈরি করবে। যত তৈরি করবে দেখবে তত তোমার এক্ষেত্রে বেটারমেন্ট আসবে। 1911 এখানে হিতাবাদা বিগেন টু বি পাবলিশ টু প্রজেক্ট দ্য ভিউজ অফ দি সোসাইটি। তাহলে এই যে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি বা অর্গানাইজেশন, তারা একটা পাবলিকেশন ইস্যু করে হিতাবাদা, যার নাম, যার থ্রু দিয়ে সোসাইটির প্রজেকশনকে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় বা সেই সময় প্রমোট করা যায় মোটিভেশন। সোসাইটি এখানে এই সময় পলিটিক্যাল অ্যাক্টিভিটি অর্গানাইজেশনস লাইক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মতনই অ্যাক্টিভেট থাকে, কিন্তু গোখলের মৃত্যুর পর 1915-তে শ্রীনিবাসা শাস্ত্রী টুক ওভার দি প্রেসিডেন্টশিপ। তো এনার পরবর্তী টাইমে শ্রীনিবাসা শাস্ত্রী প্রেসিডেন্ট হয়ে যান এই অর্গানাইজেশনের। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির ডিউরেশন 1866 থেকে 1915, গোপাল কৃষ্ণ গোখলের ডিউরেশন এবং সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির ডিউরেশন 1905, এবং 1911-তে তারা পাবলিকেশন হিতাবাদা ইস্যু করছে, সেটা একটু মাথায় রাখো। আর এমজি রানাডের হেল্পে এই অর্গানাইজেশনটি সেট আপ করা হয়েছে, সেটাও একটু মাথায় রেখো। এবার পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বিফোর আমরা যদি দেখি আইএনসি,
পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বিফোর আইএনসি যদি কথা বলা হয়, রাজা রামমোহন রায়ের বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836, রাজা রামমোহন রায় এই স্টেপটি প্রথমবার নেন। তারপরে জমিনদারি অ্যাসোসিয়েশন, যাকে আমরা পপুলারলি ল্যান্ড হোল্ডার সোসাইটি বলি, সেটি 1836-38 এই সময় দ্বারকানাথ টেগর এখানে নেন। এবং এই জমিনদারি অ্যাসোসিয়েশন বা ল্যান্ড হোল্ডার সোসাইটিকে আমাদের প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন ইন্ডিয়ার বলা হয়। প্রশান্ত কুমার টেগর, রাধাকান্ত দেব এখানে ছিলেন। তার মানে দ্বারকানাথ টেগর, রাধাকান্ত দেব এনারা ছিলেন। তাহলে এখান থেকে আমাদের ডাইরেক্টলি কোশ্চেন আসতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভার সাল এবং এর অ্যাসোসিয়েশন কার দ্বারা তৈরি করা হয়, রাজা রামমোহন রায়। জামিনদারি অ্যাসোসিয়েশন ল্যান্ড হোল্ডার সোসাইটি কার, দ্বারকানাথ টেগর, প্রশান্ত কুমার টেগর, রাধাকান্ত দেব 36-38। তার পরবর্তী টাইমে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, অপশানে আমাদের যে এই যে ছিল, এখানে আমরা যদি দেখি ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন, তো এখানে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তার কথা বলা হচ্ছে 43-তে এখানে আসে। এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 39-এ ফরমেশন করা হয় উইলিয়াম অ্যাডামের দ্বারা, যিনি রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন ইংল্যান্ডে। তারা আস্তে আস্তে সাধারণ মানুষের কাজে এখানে আসার চেষ্টা করেন এবং এই যে কাজকর্ম, গ্রোথ সব মিলিয়ে এখান থেকে একটা ডেভেলপমেন্টের প্ল্যানিং প্রোগ্রাম এখানে আসার কথা হয়। এবার বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির এই যে ফাউন্ডেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, 1851-এ ল্যান্ড হোল্ডার ওই সোসাইটি 38-39, এবং এখানে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি দ্যাট ইজ 43, এনারা মার্জ হয়ে গিয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর্ম করে, শুধুমাত্র ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর্ম করে। এবং এখানেও এই দ্বারকানাথ টেগরই এখানে হেড থাকেন। এরা ব্রিটিশ পার্লামেন্টের কাছে ডিমান্ড করেন, কন্টিনিউয়াস এরা ডিমান্ড করেন পলিটিক্যাল মিনসে, এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির একটি লাভ স্বরূপ আমরা বলতে পারি 1853-তে গভর্নর জেনারেল কাউন্সিলের লেজিসলেটিভ যে পারপাস, তাতে 6 জন নতুন মেম্বার অ্যাড করা হয় এনাদের সাজেশনের দ্বারা। অনেক নতুন ইনফরমেশন হয়তো অনেকে জানতে পারছো। এই টাইপের ইনফরমেশনসগুলো আরো ডিটেলে শিখতে এবং মোস্ট ইম্পর্টেন্টলি কানেক্টিভিটি বজায় রাখতে তোমরা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকতে পারো, অঙ্কিতা লাইভ কোডটি তোমরা ব্যবহার করতে পারো। এবার তার পরবর্তী টাইমে এখানে দেখো ম্যাড্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, এখানে আমরা গজলু, লক্সি, অনেক নাম যদি মুখস্থ রাখতে সমস্যা হয়, জিএল সেটি মনে রাখবে 1849 ম্যাড্রাস প্রেসিডেন্সি। বম্বে অ্যাসোসিয়েশন, যার এতগুলো নাম আছে, এতগুলো নাম মনে রাখা যদি ডিফিকাল্ট হয়, যেগুলোই কোশ্চেনে আসে শুধু তাদেরকে দেখতে হবে, এগুলো স্টাডি করার ব্যাপার। যেমন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা একটা ডিফিকাল্ট একটা কোশ্চেন, এবং ডিফিকাল্ট ইন দ্য সেন্স মানে অনেক সময় গুলিয়ে ফেলো অনেকে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লন্ডনে 9 অপশানে 66 বা 67 আসবে। এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডেটা, এই যে পুনা সার্বজনিক সভা দেখো 1870 মহাদেব গোবিন্দ রানাডে, বাসুদেব যোশী, চিপুলাঙ্কার এখানে কানেক্টেড ছিলেন। ইন্ডিয়ান সোসাইটি 1872 আনন্দমোহন বোস কানেক্টেড ছিলেন। প্রত্যেকটা ডেটা ইম্পর্টেন্ট, প্রায় এখানেই হয়তো প্রায় 25-30টা ডেটার আমি তোমাদেরকে বলে দিলাম একটা কোশ্চেনের রেসপেক্টেই। তো শুধুমাত্র স্টাডিটা ইম্পর্টেন্ট, কম্বাইন্ডলি বোঝাটা ইম্পর্টেন্ট, কি পড়ছি কেন পড়ছি সেটা ইম্পর্টেন্ট। Next question, the universities of Calcutta, Bombay, Madras were established at the outcome of which of the following report mainly? So, University of Calcutta, Bombay, Madras establishment কবে হয়েছিল সেটা আগে জানতে হবে, না হলে আমাদের হঠাৎ করে হয়তো ব্রেন বলবে আচ্ছা হান্টার কমিশন তো এডুকেশন নিয়ে, হান্টার কমিশনের এডুকেশন যদি হয় তাহলে ক্যালকাটা, বোম্বে, মাদ্রাসের ইউনিভার্সিটির ফরমেশন কি হান্টার কমিশনের জন্য? যদি আমরা জানি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 1857-তে ফরমেশন হয়েছে, তাহলে নিশ্চয়ই উডস ডিসপ্যাচটা আমাদের কনফার্ম করছে উত্তরটা। তো কনফার্মেশন এখানে আমাদের দরকার। 1854 চার্লস উড প্রিপেয়ার করে একটি ডিসপ্যাচ,
এডুকেশনাল সিস্টেম ফর ইন্ডিয়ার জন্য। এই উডস ডিসপ্যাচকে ম্যাগনা কার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয় এবং এটি একটি প্রথম কম্প্রিহেন্সিভ প্ল্যান ফর স্প্রেডিং দি এডুকেশন ইন ইন্ডিয়া। এর দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেসপন্সিবিলিটি নিয়ে নেয় মাসের, ইন্ডিয়ান মাসেদের এডুকেশনের, এবং এখানে আমরা যদি দেখি এই জায়গা থেকে সিস্টেমাইজড করা হয় ভার্নাকুলার প্রাইমারি স্কুলগুলিকে ভিলেজ লেভেলে বটম অ্যাপ্রোচ, টপ টু বটম অ্যাপ্রোচে অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুল যেমন ছিল তার যে পলিসি, সেই পলিসির উপর বেস করে এখানে ডিস্ট্রিক্ট লেভেলের এই অ্যাফিলিয়েশনসগুলো নিয়ে কথা বলা হয়। অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি টাউন, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাজের এখানে আমরা গ্রোথ দেখতে পাই। এর দ্বারা ইংলিশকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলে দেওয়া হয় হায়ার স্টাডি এবং ভার্নাকুলার্স অ্যাট স্কুল লেভেল। ইট লেড দ্য স্ট্রেস অন ফিমেল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। টিচার ট্রেনিং এর উপর কথা বলা হয়। এডুকেশন ইম্পার্টেড ইন গভর্নমেন্ট ইনস্টিটিউশন শুড বি সেকুলার। এই পয়েন্টটা কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট উডস ডিসপ্যাচের। সেকুলারিজম প্রমোট করা হয় এডুকেশন রেকমেন্ডেশনের দ্বারা। It recommended a systems of grant in aid to encourage private enterprise. Private enterprise এর grant in aid কে এখানে encourage করা হয় 1854। নেক্সট প্রশ্ন, in which of the following country সুভাষ চন্দ্র বোস organized টাইগার লিজেন? তো খুব সুন্দর একটা প্রশ্ন, হয়তো অনেকের কাছে কোশ্চেনটি আনকমন বোধ হতে পারে, বাট আমাদের উত্তর হচ্ছে জার্মানি। এবার এখানে আমরা যদি দেখি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে মুভমেন্ট, সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টে বিভিন্ন আলাদা আলাদা স্তর থাকে। এই আলাদা আলাদা স্তরে যখন বিভিন্ন মানুষজন নিজেদেরকে এখানে গ্রো করানোর চেষ্টা করে, সেই জায়গায় মোটিভেশন আলাদা হয়ে যায়। গান্ধীজির মোটিভেশন আলাদা, নেহেরুজির মোটিভেশন আলাদা, সুভাষচন্দ্র বোসের মোটিভেশন আলাদা। সো ব্রিটিশ যে রুল, তার থেকে যে লিবারেশনের এই যে প্রসেস, ইন্ডিয়ান প্রিজনার অফ ওয়ারকে এখানে ব্যবহার করে সুভাষচন্দ্র বোস একটা টিম গঠন করেন এবং ওয়ার্ল্ড ওয়ার 2-তে ব্রিটিশদের বিপক্ষে গিয়ে এখানে জায়গা করে নেন নিজের। বিকজ অফ ইটস অরিজিন ইন দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট, ইট ওয়াজ নোন অলসো অ্যাজ দি বেসিক্যালি টাইগার লিজেন অর আজাদ হিন্দ ফৌজ অ্যান্ড আজাদ হিন্দ ফৌজ, দুটো ডেটাই এখানে মাথায় রেখো। নেক্সট হচ্ছে ডিউরিং হুজ ভাইসরয়শিপ কাকোরি ট্রেন রবারি টুক প্লেস। এবার এই যে কোশ্চেনগুলো থাকে, এগুলি আমাদের অনেকটা সমস্যা তৈরি করে দেয়। আরে কাকোরি ট্রেন রবারি কেস যদি সালটা আমি মনেও রাখতে পারি, আমি ভাবছি হার্ডিং বা বাদবাকিদের টাইম লাইন কত, বাট এখানে আমাকে দেখতে হবে যে 1925-এ কাকোরি ট্রেন রবারি কেস হলো। তখন তো ইরভিন ছিল না, ইরভিন তো একটু পরে এসেছে, গান্ধী ইরভিন প্যাক্ট। তাহলে তখন কে ছিল? চেমসফোর্ড, মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম। আমি তোমাদের শেখাচ্ছি হ্যাঁ, কখন তোমরা আইডিয়ালি লজিক্যালি একটু ভাবতে পারো। মন্টেগিউ চেমসফোর্ড রিফর্মকে নিয়ে যদি কথা বলি, তাহলে তো সেটা আরো অনেক পার্ট। হার্ডিং এর তো প্রশ্নই উঠছে না, তাহলে বেঁচে রইল রিডিং। এভাবে একটু কাছাকাছি পৌঁছানো যেতে পারে। কাকোরি কনস্পিরেসি এই যে কেস 9 অগস্ট 1925 এডিতে হয়েছে, কাকোরি ট্রেন রবারি কেস নামে সেটি পরিচিত। এই ট্রেন রবারি কেসে এক্সিকিউটেড এগেইনস্ট দ্য ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিউরিং দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। 8 নাম্বার ডাউন ট্রেন এখানে ট্রাভেল করছিল লখনৌ ফ্রম সাহারানপুর, এবং ট্রেন এখানে ভিলেজ কাকোরিতে যখন মুভ করছিল তখন ব্যাগগুলোকে লুট করা হয়। রিসেন্টলি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট রিনেম করেছে কাকোরি কান্ড অ্যান ইম্পর্টেন্ট মুভমেন্ট ইন দি হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল টু কাকোরি ট্রেন অ্যাকশন। কনস্পিরেসি তখনকার টাইমে বলা হতো কারণ ব্রিটিশরা এই নামটি দিয়েছে, আমাদের কাছে সেটা অ্যাকশন, স্বাধীনতার জন্য। তাই কাকোরি ট্রেন অ্যাকশন এই নামটি দেওয়া হয়েছে, জাস্ট জানিয়ে রাখার জন্য জানিয়ে রাখলাম। নাম্বার 8 ডাউন ট্রেন এখানে আমরা দেখতে পাচ্ছি।
নেক্সট প্রশ্ন, which among the following provisions were not provided by the Charter Act 1833? এবার আমি অনেক স্টুডেন্টকে দেখি যারা চার্টার অ্যাক্টের কোশ্চেন দেখলেই ভয় পেয়ে যায়, চার্টার অ্যাক্ট বা অ্যাক্ট রিলেটেড কোশ্চেন বা এই চ্যাপ্টারটাই তারা পড়তে চায় না। তা কোন প্রভিশন এখানে প্রোভাইড করা হচ্ছে চার্টার অ্যাক্ট 1833 রেসপেক্টে বলছে ওয়াজ নট প্রোভাইডেড বাই দি চার্টার অ্যাক্ট 1833। তো এখানে নট কথাটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা যদি নট শব্দটা দেখি তাহলে একটা পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আমাকে আগে অ্যাক্টের ব্যাপারে জানতে হবে, তারপর না আমি 33 ব্যাপারটা জানবো। এবার এখানে দুটো কথা ইম্পর্টেন্ট, সেটি কি? সেটি হচ্ছে দেখো একটা একটা করে পয়েন্টগুলোকে ধরার চেষ্টা করি। প্রথম কথা, কোশ্চেনটাকে অ্যাপ্রোচ যখন আমি করছি তখন আমাকে কিন্তু এই নট শব্দটাকে কিন্তু ভালো করে স্টাডি করে নেবে। নটটা না ধরা পড়লে তাহলে অনেক সময় কি হয়, আমরা যারা কোশ্চেন সলভ করতে বসি তাড়াহুড়োতে অ্যাক্ট দেখে নিলাম এবং ভাবলাম যে নট কথাটা আছে কি নেই এটা দেখলাম না। তাই আমি প্রত্যেকটা পয়েন্টকে তোমাদের দেখছি। নট বলেছে কিন্তু, হ্যাঁ। তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ মেড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হ্যাঁ ঠিক বলেছে, কারণ এই টাইমেই এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছে এবং আগে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের যে পদটা, গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ বেঙ্গলের পদটা এসছে 1773 এবং ওয়ারেন হেস্টিং প্রথম ব্যক্তি ছিলেন। আর এক্ষেত্রে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ট্রান্সফার হয়ে গেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে, উইলিয়াম বেন্টিং এখানে প্রথম ব্যক্তি হলেন। 1828 থেকে উইলিয়াম বেন্টিং এর টাইমলাইন শুরু। এই কোশ্চেন্সগুলোকে নিজেদেরকে করবে ইয়েস অর নো। এবার গভর্নমেন্ট অফ বম্বে অ্যান্ড মাদ্রাজ ওয়্যার ডিপ্রাইভড অফ দেয়ার লেজিসলেটিভ পাওয়ার। তো তখনকার টাইমে বম্বে এবং মাদ্রাজে সেই স্বরূপ কোনো পাওয়ার ছিল না, যাবতীয় যা পাওয়ার ছিল সব বেঙ্গলের ছিল, এটাও ঠিক কথা, তাহলে নট হচ্ছে না। দ্য অ্যাক্টিভিটিজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ আ কমার্শিয়াল এন্টিটি এন্ডেড, একদম ঠিক কথা, কারণ অ্যাক্টিভিটি টোটালি এন্ড হলো 33-তে, বাট শুরু হয়েছিল মানে এন্ডিং এর প্রসেসটা শুরু হয়েছিল 13-তে, কারণ এখানে এই যে এন্ডিংটা আসছে বা এন্ড প্রসেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই এন্ড প্রসেসে এখানে দেখা যাচ্ছে টি এবং চায়না ছাড়া বাদবাকি বিজনেস বন্ধ করে দেওয়া হয়। তাহলে পড়ে রইল একমাত্র এটা, মানে শিওর শট পোর্টফোলিও সিস্টেম গেট দিস স্ট্যাটুইটারি রেকগনিশন, যেখানে আমরা জানি পোর্টফোলিও সিস্টেম রেকগনিশন পেয়েছে তো 69-এ, বিকজ 1859-এ এই অ্যাপ্রোচটি ক্যানিং এর দ্বারা দেওয়া হয়েছিল, যার রেকগনিশনটা 61-এ অ্যাপ্রোচটা এখানে সাকসেসফুল হয়। তাহলে গেল, তাহলে নট বলেছে, তাহলে উত্তরটাই আমার হয়ে গেল ডি। তাহলে এখানে এই জায়গা থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এখানে থাকবে, তার কাছে সিভিল মিলিটারি পাওয়ার থাকবে, ঠিক কথা। অ্যাক্ট ক্রিয়েশনের দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে অথরিটি থাকবে টেরিটোরিয়াল এরিয়া এখানে গ্রো করানোর, এটাও ঠিক কথা। লর্ড উইলিয়াম বেন্টিং ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, এটাও ঠিক কথা, বেঙ্গল নয় সরি। এবং গভর্নর অফ বোম্বে এবং ম্যাড্রাসের লেজিসলেটিভ যে পাওয়ার, সেই পাওয়ারটা এখানে ডিপ্রাইভ হবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে এক্সক্লুসিভ লেজিসলেটিভ পাওয়ার থাকবে। নেক্সট প্রশ্ন, where was the Gadar party was formed? গাদার পার্টি ফর্মেশন হয় কোথায়? সো এক্ষেত্রে আমাদের খুবই স্বাভাবিকভাবে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবার এই যে গাদার মুভমেন্ট, ফ্রম আ ডিস্টেন্স ইন্ডিয়ানস ইন আমেরিকা ওয়্যার ডিপলি এখানে স্ট্রাইক বাই দি প্রগ্রেস অফ দি ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া এবং রাইজ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। তারা বাইরে থাকতো মানে এটা নয় তারা ইন্ডিয়ার ন্যাশনালিজমের জন্য কিছু করেনি। 1912-তে হিন্দুস্তান অ্যাসোসিয়েশন ডেডিকেটেড টু সাপোর্ট সেলফ রুল ইন ইন্ডিয়া অ্যান্ড ফর্ম ইন অরেগন, এবং আস্তে আস্তে ক্যালিফোর্নিয়াতে গাদার মুভমেন্ট 1913-এ শুরু হয় এবং এক্ষেত্রে দেখা যায় পাঞ্জাবিরা আস্তে আস্তে ফান্ড তৈরি করতে থাকে সাপোর্ট সিস্টেম
তৈরি করতে থাকে ব্রিটিশ রুলকে ইন্ডিয়া থেকে উৎখাত করবে বলে। এই গাদার মুভমেন্ট অর্গানাইজেশন করা হয় পাঞ্জাবি হিন্দু হারদয়াল, who was at Stanford University. Early leader also included 2 Sikh and a Muslim, and a masthead of its publication named Ram Allah Nanak. সো এখানে দেখো এই জায়গা থেকে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এরা সামহাউ এই যে মেজরিটি মেম্বাররা এখানে মুভমেন্টে পার্টিসিপেট করেছিলেন বা এই যে ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলোতে এখানে একটা ব্রডার ভিউ রাখার চেষ্টা করেছিলেন। তার পারপাসটাই হচ্ছে তাদের কিন্তু একটা ডিমান্ড ছিল। কিসের ডিমান্ড? তারা দেশের বাইরে থাকলেও দেশের উপর অত্যাচারটি তারা এখানে দেখেছে, নোটিস করেছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, 1914-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকার ইম্পর্টেন্স কিন্তু শেষের দিকে অনেকটাই থাকে, তাই আমেরিকাও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জায়গায় চলে আসে। নেক্সট প্রশ্ন, হুইচ টু রিভলিউশনারি ওয়্যার ইনভলভড ইন মুজাফফরপুর মার্ডার 1908? তো প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস। এখানে মুজাফফরপুর কনস্পিরেসি কেস, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বোস কানেক্টেড। ফোকাস কি ছিল? চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট অফ মুজাফফরপুর D.H. কিংসফোর্ডকে হত্যা করা। দে অ্যাটেম্পটেড টু কিল কিংসফোর্ড থ্রোয়িং দ্য বম্ব অন হিজ ভেহিকল, বাট এখানে দুজন অন্য নারীর মৃত্যু হয়ে যায়, যার জন্য এখানে আনসাকসেসফুল করা হয় এই অ্যাকশনকে। আনফর্চুনেটলি 2 ব্রিটিশ উইমেন ওয়্যার কিল্ড ইন দিস ইনসিডেন্ট, যার ফলস্বরূপ এক্ষেত্রে এই প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়। এবং এই ঘটনার সাথে অনুশীলন সমিতি জড়িত ছিল, তথা এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিডারের জেল হয়। ইম্পর্টেন্ট লিডারের যে জেল, সেই জেলের মধ্যে এখানে জড়িত ছিলেন অরবিন্দ ঘোষ, তাকে লিড করছিলেন বা তাকে সাপোর্ট দিচ্ছিলেন চিত্তরঞ্জন দাস। তো চিত্তরঞ্জন দাস এখানে অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেন এবং এই কনস্পিরেসি কেসের পরেই অরবিন্দ ঘোষ এখানে আলটিমেটলি তিনি দেখা যায় যে অ্যাক্টিভ পলিটিক্যাল লাইফ থেকে এখানে বিরত থাকেন এবং এখান থেকে বেরিয়ে আসেন এবং পুরোপুরি স্পিরিচুয়াল লাইফে লিড করেন নিজেকে। নেক্সট, হু অ্যামাং দ্য ফলোয়িং was the first woman on the executive committee of All India Muslim League? ফার্স্ট উইমেন। এবার এখানে কোশ্চেনটা বেশ দারুণ একটা কোশ্চেন, কারণ তোমরা এতদিন ধরে আইএনসির ফার্স্ট লেডির নাম জানতে চেয়েছো বা কোশ্চেন পেয়েছো। এই টাইপের কোশ্চেন হয়তো পাওনি। এক্সিকিউটিভ কমিটি অফ দি অল ইন্ডিয়া মুসলিম লীগ, সো বেগম শাহ নওয়াজ আমাদের আনসার, বেগম শাহ নওয়াজ। নেক্সট প্রশ্ন, হু অফ দি ফলোয়িং হ্যাজ কল্ড মোহাম্মদ আলী জিন্নাহ অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি? সো অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি এই যে মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, দুজন মহিলার নাম এখানে রয়েছে। এক, যিনি 1917-তে এখানে পার্টিসিপেট করেছিলেন। 2, এখানে আমরা যদি দেখি 1925-এ পার্টিসিপেট করেছিলেন। এবার এই যে 17-তে প্রথম মহিলা যিনি আইএনসির মেম্বার হন আর প্রথম ইন্ডিয়ান মহিলা যিনি আইএনসির মেম্বার হন, কলকাতা কানপুর সেশনস, এই যে সেশনগুলো এখানে কিন্তু আমাদেরকে মাথায় রাখাটা দরকার। এবার আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, বাল গঙ্গাধর তিলক এত তো ইম্পর্টেন্ট একজন লিডার ছিলেন, বিজি তিলক কি কোনো অর্গানাইজেশন এনি টাইম আইএনসি প্রেসিডেন্টশিপ পেয়েছিলেন বা নিয়েছিলেন? কোশ্চেন মার্ক। রাজা রামমোহন রায় তো এখানে গত হয়েছেন, তো তাকে নিয়ে এখানে কথা বলা যাচ্ছে না। তো যাই হোক, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, তো আমি তোমাদের না হয় শর্ট করে দিলাম। বলো তো এ না বি? দেখো নিজেকে জিজ্ঞাসা করো। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছিলেন 1906।
মুসলিম লীগ 1906 তৈরি হলেও তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছিলেন 1906। মুসলিম লীগের সাথে তার ধ্যান ধারণার মিল পাওয়া যায়নি। তিনি তার কনসিস্টেন্সি মেনটেন করে আইএনসির সাথে যুক্ত ছিলেন বেশ কিছু বছর, কিন্তু দেখা যায় আস্তে আস্তে ডিমান্ড মানুষের বদলে যায়, পার্টিশন অফ ইন্ডিয়ার ফরমেশন এখানে হয় এবং পার্টিশন অফ ইন্ডিয়ার সাথে সাথে পাকিস্তান আলাদা একটা স্টেট অফ গ্রুপ অফ পিপলরা আলাদা একটা স্টেটে থাকবে, সেই চিন্তাধারাও এনার দ্বারাই আসে। 14ই আগস্ট 1947-এ এই ডিমান্ড এখানে ওঠে এবং এই জায়গা থেকে বিভিন্ন সময় মুসলিম, হিন্দু, শিখ ভাস্ট মুভমেন্ট ডিফারেন্ট পপুলেশনের মধ্যে বাড়তে থাকে। আলটিমেটলি পাকিস্তান এখানে অগস্ট 14, 1947-এ স্বাধীনতা পায় এবং পাকিস্তানের ফার্স্ট গভর্নর জেনারেল এখানে আমরা দেখলে এই ব্যক্তি নিজেকে নিযুক্ত করে। টাইম টু টাইম এই ঘটনাগুলো আমাদের ইতিহাসের পাতায় সংরক্ষিত রয়েছে। আজকের লাস্ট এখানে যে প্রশ্নে আমরা যাচ্ছি, না সরি আজকের লাস্ট নয়, আমাদের আমি ভাবলাম এটা এমসিকিউ সিরিজ চলছে, ওকে আরও কোশ্চেন আছে। নেক্সট প্রশ্ন এখানে, হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ফাউন্ডিং দি ন্যাশনাল কমিটি ইন 1938 drawing up a plan for economic development on the basis of industrialization? এবার 1938 এর কমিটি, এখানে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। 1938-এ দুজন ব্যক্তি মেনলি প্রমিনেন্টলি রোল প্লে করছিল। এখানে গান্ধীজিও ছিলেন না, আবুল কালাম আজাদকে এই জায়গা থেকে আমরা দেখতে পাই না। তো ইকোনমিক ডেভেলপমেন্টের বেসিসে সুভাষচন্দ্র বোস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে প্রমোট করার জন্য এখানে থট প্রসেস নিয়ে আসে। এবার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ক্যাপিটাল ইনফিউজ বলতে গেলে সমাজের বড় স্তরের মানুষদের এখানে কানেকশন। এবার মেশিন ডেভেলপমেন্ট, মেশিন বা টাইপ, এখানে আমি যদি বলি কনজিউমার গুডস, ক্যাপিটাল গুডস, তার মধ্যে ক্যাপিটাল গুডস যেটি ফার্দার প্রোডাকশনে হেল্প করে তাকে বেশি প্রায়োরিটি দেওয়া, যা কিনা গান্ধীজির ভাবনা চিন্তা বা গান্ধীজির আইডিওলজির অনেকটাই বিপক্ষে কাজ করা হয়। তো সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে কানেক্টেড, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাথে কানেক্টেড, ফরওয়ার্ড ব্লকের সাথে কানেক্টেড। ফ্যাসিজম দিকে ইনি একটু ঝুঁকে ঝুঁকে ছিলেন, ন্যাশনালিজম ছিলেন, কমিউনিজম ছিলেন, রিলিজিয়াস বিলিভ এনার হিন্দুইজম ছিল। ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে এনাকে আমরা পাই 1920 to 1942, এই 22টা বছর। এবং পলিটিক্যাল গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের এই ভিউ পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। Tilak Swaraj Fund was started to finance which of the following movement? So এখানে বাল গঙ্গাধর তিলকের পরবর্তী টাইমে মানে মৃত্যুর পরবর্তী টাইমে একটি ফান্ড গঠন করা হয়, সেই ফান্ডের নাম দেওয়া হয় তিলক স্বরাজ ফান্ড। সেই ফান্ডের দ্বারা কোন ফলোইং মুভমেন্টকে এখানে বলা হচ্ছে ফাইন্যান্স করা হয়েছিল? সো বাল গঙ্গাধর তিলকের মৃত্যু 1920-তে হয়, তাহলে এই ডিউরেশন অফ মুভমেন্টে একটু ভাবতে হবে কোন মুভমেন্ট হয়। তো সেই অর্থে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আমার প্রথম থেকেই বাদ পড়ে গেল উত্তরের মধ্যে থেকে। এবার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আমার বাদ পড়ে যাওয়াতে চাম্পারন সত্যাগ্রহ, গান্ধীজির পার্সোনাল সত্যাগ্রহের পার্ট, সেটাও এখানকার একদমই আসবে না। এবার পড়ে রইল রাউলাট সত্যাগ্রহ আর নন কোঅপারেশন মুভমেন্ট। অনেক সময় আমরা এই ডিফারেন্সটাই বুঝি না যে রাউলাট সত্যাগ্রহ এবং নন কোঅপারেশন মুভমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়। নন কোঅপারেশন মুভমেন্ট এবং রাউলাট সত্যাগ্রহের এক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকমের ডিফারেন্সিয়েশন রয়েছে। এবার তোমরা সেটাই বলি সবসময় যে আমাদের ডেসক্রিপটিভ আলোচনায় ছোটোখাটো ভুলগুলো যাতে না হয়, আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, বিকজ আমরা 70 to 80% টার্গেট নিয়ে আমাদের প্রিপারেশনের দিকে এগোই। সো এক্ষেত্রে আমাদের উত্তরটি হয়ে যাবে নন কোঅপারেশন মুভমেন্ট। এবার খিলাফত মুভমেন্ট নন কোঅপারেশন মুভমেন্টের
তিনটে ডিমান্ড একসাথে এখানে দেখা যায়। ফেভারেবল ট্রিটি ফর টার্কি, ওয়ার্ল্ড ওয়ারে যে খলিফার যে পদের অসম্মান এখানে করা হয়েছে। রেড্রেসাল অফ পাঞ্জাব রং, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার 1919 13ই এপ্রিল যে ঘটনা ঘটলো তার প্রতিবাদ স্বরূপ এখানে আমাদেরকে তার যে ক্ষতিপূরণটা সেটা গভর্নমেন্টকে দিতে হবে, এবং এস্টাবলিশমেন্ট অফ স্বরাজ, স্বরাজের এস্টাবলিশমেন্ট এখানে করতে হবে। বয়কট অফ গভর্নমেন্ট রান স্কুল, কলেজ, ল, কোর্ট, মিউনিসিপ্যালিটি, গভর্নমেন্ট সার্ভিস, ফরেন ক্লথ, লিকার, ন্যাশনাল স্কুল, কলেজ, পঞ্চায়েত, খাদি ব্যবহার করতে হবে। এবং সিভিল ডিসোবিডিয়েন্স বাই নন পেমেন্ট অফ ট্যাক্সেস। ইন্টারেস্টিং পার্ট, নন কোঅপারেশন মুভমেন্টের যে সেকেন্ড স্টেজ সেখানে সিভিলকে ডিসোবে করে ট্যাক্স পেমেন্ট এখানে বলা হচ্ছে নন পেমেন্ট অফ ট্যাক্সেস, ট্যাক্সের পেমেন্টটা এখানে দেওয়া হবে না। এই টাইমে নাগপুরে একটা কংগ্রেস সেশন হয়, কংগ্রেসের গোল যা এখানে পরিবর্তিত হয়ে যায় স্বরাজে, থ্রু পিসফুল অ্যান্ড লেজিটিমেট মিনস ফর অ্যাটেনমেন্ট অফ সেলফ গভর্নমেন্ট থ্রু কনস্টিটিউশনাল মিনস। সো স্বরাজের এই যে গোলটা এখানে চেঞ্জ হচ্ছে। চৌরি চৌরার এই যে ইনসিডেন্টটা এটি আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ 1922 হয়। ভায়োলেন্স বাই অ্যাজিটেটেড মম প্রম্পট গান্ধী টু উইথড্র দ্য মুভমেন্ট। আসলে গান্ধীজি এই যে মুভমেন্টটি লঞ্চ করেছিলেন সেই মুভমেন্টটিতে গান্ধীজি খুবই স্বাভাবিকভাবেই গান্ধীজির যে নীতি নন ভায়োলেন্সের রুল অ্যাপ্লাই করেছিলেন। নন কোঅপারেশনের সেই জার্নিটি স্টপ হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ এই মুভমেন্ট ভায়োলেন্ট হয়ে যায়। তো গান্ধীজি কখনো ভায়োলেন্ট মুভমেন্ট পছন্দ করেননি। এই ভায়োলেশন গান্ধীজিকে অনেকটাই পরিমাণে বাধ্য করে এই মুভমেন্টটা তুলে নিতে, যা চৌরি চৌরার ইনসিডেন্ট নামে পরিচিত। এটি কিছু সময় ফেব্রুয়ারি মাসের 4 তারিখও হতে পারে, 5 তারিখও হতে পারে। নেক্সট প্রশ্ন, when Mahatma Gandhi was arrested, who among the following took over the leadership of salt সত্যাগ্রহ? সল্ট সত্যাগ্রহ লিডারশিপ এখানে মহাত্মা গান্ধী যখন অ্যারেস্ট হয়েছিলেন তারপরে যিনি নিয়েছিলেন তিনি হলেন আব্বাস তিয়াবজি। ডান্ডি মার্চ মার্চ মাসের 12 তারিখে শুরু হয়, এপ্রিল মাসের 6 তারিখ 1930-এ এটি পরিচালিত হয় গান্ধীজির দ্বারা, যার দ্বারা সল্ট সত্যাগ্রহ তামিলনাড়ু, মালাবার, অন্ধ্রপ্রদেশ, আসাম, বেঙ্গল ইত্যাদি জায়গায় ছড়িয়ে যায়। এই মুভমেন্টে আরও বেশ কিছু এক্সট্রা পদক্ষেপ আমরা দেখতে পাই, যেমন খুদাই খিদমতগার অ্যাক্টিভ হয়ে যায় নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে, টেক্সটাইল ওয়ার্কাররা অ্যাক্টিভ হয়ে যায় সোলাপুরে, সল্ট সত্যাগ্রহ এখানে ধারাসানাতে অ্যাক্টিভ হয়ে যায়, চৌকিদারা ট্যাক্স ক্যাম্পেইন এখানে আমরা দেখতে পারি, বলা হয় কি কোনো রকম চৌকিদারা ট্যাক্স ক্যাম্পেইন আমরা দেব না, নো চৌকিদারা ট্যাক্স ক্যাম্পেইন। অ্যান্টি চৌকিদারা অ্যান্টি ইউনিয়ন বোর্ড ট্যাক্স এখানে বেঙ্গলে তৈরি হয়। নো ট্যাক্স মুভমেন্ট আসে গুজরাটে। সিভিল ডিসোবিডিয়েন্স অফ ফরেস্ট ল মহারাষ্ট্র, কর্ণাটকা, সেন্ট্রাল প্রভিন্স এখানে স্টার্ট হয়। কিছুক্ষণ আগে হয়তো একটু সাউন্ড হলো, সরি, বাইরে থেকে হঠাৎ করে হয়তো কোনো নয়েজ এলো, সো প্লিজ ইগনোর দ্যাট সাউন্ড। এবার এই যে মুভমেন্টের এই যে স্প্রেডিংটি এখানে আমরা দেখতে পাচ্ছি টাইম টু টাইম ডেভেলপমেন্ট হচ্ছে, এবং এই ডেভেলপমেন্টের জায়গা থেকে আমাদের মুভমেন্টের যে বিস্তার সেটা পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, গোপাবন্ধু চৌধুরী পপুলারাইজ দ্য মুভমেন্ট ইন ওড়িশা অ্যান্ড লেড দ্য সল্ট সত্যাগ্রহ ইন দ্য কোস্টাল এরিয়া অফ বালাসোর, কটক, পুরী। তো দেখো, ইম্পর্টেন্ট ভাবে এই ছোট ছোট জায়গাগুলোই কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে। তাহলে গোপাবন্ধু চৌধুরী ওড়িশাতে এই মুভমেন্টকে পপুলারাইজ করেছেন, গোপাবন্ধু চৌধুরী। প্রায়র টু দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, শিশির কুমার ঘোষ অ্যালং উইথ শম্ভুচরণ মুখার্জি কি ফাউন্ড করেছিলেন ক্যালকাটাতে 25শে সেপ্টেম্বর 1875-এ। এখানে আমরা এই যে ডেটাটা যদি দেখি তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে
কোন একটা ইন্ডিকেশন দেওয়া রয়েছে, তাই ইন্ডিয়া লিড। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইন হুইচ সেশন অফ কংগ্রেস ডিমান্ডেড দি পূর্ণ স্বরাজ? পূর্ণ স্বরাজ আমরা জানি লাহোর কংগ্রেস সেশনে। এখানে এই ব্যাপারে আর কথা বলছি না, বিকজ জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের কনসেপ্টটিকে এখানে পপুলারাইজ করেন এবং গান্ধীজির এই সময়ে ডিমান্ড না থাকলেও এখানে গান্ধীজি বাধ্য হন পূর্ণ স্বরাজকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে, বিকজ নেহেরু রিপোর্ট জমা দেওয়ার পরেও গভর্নমেন্টের তরফ থেকে যে বেনিফিটটা আমরা আশা করেছিলাম বা ডমিনিয়ন স্ট্যাটাসের অ্যাকসেপ্টেন্সটা যেটা আশা করেছিলাম সেটা আমাদের দেওয়া হয় না। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ফ্রম দি ফার্স্ট ক্যাবিনেট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া was responsible for mass religious conversion? Another important point. Who among the following from the first cabinet of independent India responsible for mass religious conversion? So এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডক্টর বি.আর. আম্বেদকর, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আইকন, রিফর্মার। ডিসক্রিমিনেশন ওনাকে যা ফেস করতে হয়েছিল, তিনি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস ছিলেন এবং কি আর্কিটেক্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার। আম্বেদকরের এই যে জীবনে, আম্বেদকরজির যিনি বাবা ছিলেন তিনি ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে প্রায় কাজ করতেন। আম্বেদকর স্ট্রংলি এই ব্যাপারে কথা বলেন এবং মনুস্মৃতির ব্যাপারে জাস্টিফাই করার কথা বলেন যে কাস্ট ডিসক্রিমিনেশন, আনটাচেবিলিটি কোথায় আছে। ইনফ্যাক্ট বেশ কিছু কপি তিনি বার্নও করে দেন। তিনি ইউনিয়ন ল মিনিস্টার, এখানে সেখান থেকে রিজিগনেশন দেন। হিন্দু কোড বিল যখন পার্লামেন্টে পাস হয় না। দারুণ একজন ক্যারেক্টার বি.আর. আম্বেদকরকে আমরা দেখতে পারি। তিনি আর্টিকেল 370-কে নিয়ে প্রথম থেকেই লড়াই করেন, যেখানে জম্মু কাশ্মীরকে স্পেশাল গ্র্যান্ট দেওয়া হয়। প্রথম থেকেই বলেন গ্র্যান্ট দেওয়াটা উচিত না। আম্বেদকরজি ছিলেন বলেই ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আইডিয়া এসেছে। আম্বেদকরজি থাকার পরবর্তী, মানে ওনার বেঁচে থাকার সময় নয়, পরবর্তী টাইমে ওনাকে পস্টমাসলি ভারতরত্ন দেওয়া হয়। তিনি বুদ্ধিজমে নিজেকে কনভার্ট করেছিলেন, তার বউও, ওয়াইফের সাথে তিনি কনভার্সনটা করেন এবং ওনার এখানে কাস্ট বেসড সিস্টেমের সাথে এই যে লড়াই, সেই লড়াইয়ে এখানে সমস্যা ক্রিয়েট হয়। পার্সোনাল লাইব্রেরি রাজগীরে থাকে, যেখানে 50,000-এর উপরে বই আছে এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট প্রাইভেট লাইব্রেরি এটা আমরা দেখতে পাই। এত একজন ব্যক্তি, এত শিক্ষিত একজন ব্যক্তি আমাদের কাছে একটি গর্বের জায়গা। আমাদের সাথে ইনি আমাদের কনস্টিটিউশন ফ্রেম করেছেন। হু গেভ দ্য কনসেপ্ট অফ টোটাল রেভলিউশন? টোটাল রেভলিউশনের কনসেপ্ট এখানে কে দিয়েছেন? তো টোটাল রেভলিউশনের কনসেপ্ট এখানে জয়প্রকাশ নারায়ণ দিয়েছেন। জয়প্রকাশ নারায়ণ, জেপি মুভমেন্ট। জেপি মুভমেন্ট এখানে একটু ব্রডার, মানে আফটার ইন্ডিপেন্ডেন্সের ঘটনা। এটি নিয়ে কথা বলছি না, কারণ এটি অনেকেরই প্রয়োজন থাকবে না। জাস্ট স্ক্রিনে দেওয়া রইল, তোমরা নিজেরা চাইলে দেখে নিতে পারো। শুধু জয়প্রকাশ নারায়ণ যে ঘটনার সাথে কানেক্টেড সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। 1918-তে মহাত্মা গান্ধী অর্গানাইজ করেন সত্যাগ্রহ মুভমেন্ট অ্যামং কটন মিল ওয়ার্কার। কোথায়? আহমেদাবাদ। আহমেদাবাদের এই মিল স্ট্রাইকে, এটি একটি হাঙ্গার স্ট্রাইক। মার্চ মাসের 1918-তে গান্ধীজিকে ইনভাইট করা হয়। কটন মিল ওনার আহমেদাবাদের, তারা ওয়ার্কারদেরকে যে স্যালারি দেবে বলেছিল, প্লেগ হওয়ার টাইমে বোনাস দেবে বলেছিল, সেটি দেয় না। মিল ওনার যারা, তারা বলে যে প্লেগ মিটে গেছে, এখন আর বোনাস দেব না। বাট ওয়ার্কাররা ডিমান্ড করতে থাকে 50% তাদের হাইক দিতেই হবে, কারণ ওয়ার টাইমে ইনফ্লেশন বেড়ে গিয়েছে, ব্রিটেনের ইনভলভমেন্ট ওয়ার্ল্ড ওয়ার 1-এ হয়ে গিয়েছে। মিল ওনাররা বলে না, আমরা 20% দিব, 50% দিতে পারবো না। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এখানে অনুসুয়া সারাভাই জাস্টিসের ডিমান্ড করে। অনুসুয়া সারাভাই এখানে আম্বালাল সারাভাইয়ের যিনি সিস্টার, যিনি মিল ওনারদের একজনের মধ্যে অন্যতম পার্ট, প্রেসিডেন্ট ছিলেন আহমেদাবাদ মিল ওনার অ্যাসোসিয়েশনের, তিনি এখানে জাস্টিসের জন্য গান্ধীজির কাছে যান এবং গান্ধীজিকে বলেন এই সাধারণ মানুষগুলোকে আপনি হেল্প করুন।
তাহলে মিল ওনাররা এখানে বলছে 20% বাড়াবে, ওয়ার্কাররা চাইছে 50%। এবার এখানে এই ব্যক্তি অনুসুয়া সারাভাই, অনুসুয়া ব্যান নামে পরিচিত পরবর্তীকালে অ্যাকচুয়ালি, তো গান্ধীজি ওয়ার্কারদেরকে স্ট্রাইক বলে এবং 35% নিয়ে কথা বলতে বলে, 50% বলে না। মানে দুইজনের ক্ষেত্রেই এখানে কিন্তু দেখা হচ্ছে। দেখো 35% মানে 15% এখানে বেশি, আর আমি যদি 15 থেকে 15 এখানে কমিয়ে দিই, তার মানে এটা আমার মানে দুই দিক থেকে একটা কানেক্টিভিটি উনি তৈরি করার চেষ্টা করেন। এবার এই 35%-এ গান্ধীজি অ্যাডভাইস দেন নন ভায়োলেন্ট নেচারে স্ট্রাইকে থাকবে, মিল ওনারদের সাথে নেগোসিয়েশন করবেন এবং আমরণ এখানে অনশন চালিয়ে যাবেন। এই ঘটনায় এখানে বেশ পরিমাণে গ্রোথ হয় এবং আলটিমেটলি 35% কিন্তু ওয়েজ হাইক হয়। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল প্রথম প্রেজেন্টেড হয়েছিল হাউস অফ কমন্স ইন লন্ডনের কবে? ইন্ডিপেন্ডেন্সের যে বিলটা, ইন্টারেস্টিং পার্ট, বিল তো জুলাই মাসের 4 তারিখ 1947-এ এটি প্রেজেন্ট করা হয়, জুলাই 4, 1947। লর্ড মাউন্টব্যাটেন জুন 3 প্ল্যান নামে এটি পরিচিত, ইন্ট্রোডাকশন করে ইন্ডিপেন্ডেন্সের এই প্ল্যান হাউস অফ কমন্সে, এবং জুলাইয়ের 4 তারিখ 1947-এ এক্ষেত্রে আমরা দেখতে পারি এটা প্রেজেন্ট করা হয়। দুটো বাউন্ডারি কমিশন এখানে রেডক্লিফের আন্ডারে আসে, বেঙ্গল এবং পাঞ্জাবের পার্টিশনের। নেক্সট কোশ্চেন, দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া ডিসাইডেড টু পার্টিশন অফ বেঙ্গল for administrative purpose, created new province of East Bengal, Assam with the population of 31 million people, capital at Dhaka. So partition of Bengal নিয়ে কে কথা বলে? কেউ না। এখানে যে অপশন আছে সবচেয়ে আগে, কার্জন ছাড়া আর কে? আর তো কেউ না। সো লর্ড কার্জন 1899 থেকে 1905, এনার সময়ে পার্টিশন অফ বেঙ্গল হয়। আমরা জানি ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট আসে, কর্পোরেশন অ্যাক্ট, ইউনিভার্সিটি কমিশন এখানে আসে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট এখানে আনা হয়, এবং অ্যান্ড্রিউ ফ্রেজারকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের, পুলিশ কমিশনের আন্ডারে একটি অ্যাপয়েন্টমেন্ট করা হয় একটি কমিটির। আজকের শেষ প্রশ্ন, ইন উইচ প্যাক্ট ওয়ার্ম রিলেশন ওয়ার এস্টাবলিশড বিটুইন গরম দল অ্যান্ড নরম দল ইন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? প্যাক্ট বলেছে, দেখো একটু ইন্টারেস্টিং ভাবে, একটু অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করা রয়েছে। তো এক্সট্রিমিস্ট অ্যান্ড মডারেটদের মধ্যে এখানে লখনৌ প্যাক্টই হবে, আর তো কিছু নেই। আইএনসির ফরমেশনকে একটু যদি আমরা রিভাইজ করে নিই, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখানে হিউম একজন রিটায়ার্ড ইংলিশ সিভিল সার্ভেন্ট ছিলেন। ফার্স্ট সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885-এ আমরা দেখতে পারি। WC ব্যানার্জি 72 জন ডেলিগেটসদের দ্বারা এখানে প্রেজেন্টেড করা হয়। গভর্নর জেনারেল এখানে লর্ড ডাফরিন ছিলেন। ফার্স্ট সেশন বম্বেতে 1885-এ আমরা পাচ্ছি WC ব্যানার্জি এখানে প্রেসিডেন্ট হচ্ছেন, এবং ব্যানার্জি থাকা সত্ত্বেও ইনি কিন্তু হিন্দু নন। ইনি ধর্মটা তোমাদের জানা থাকলে অবশ্যই বলবে। ইন্ডিয়ানদের ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, কাস্ট, ল্যাঙ্গুয়েজ, রিজন এখানে গ্রো করবে। অল ইন্ডিয়া সেকুলার মুভমেন্ট গড়ে তুলবে। সেকেন্ড সেশন এখানে আমরা দেখতে পারি ক্যালকাটা 1886-এ, এবং থার্ড সেশন মাদ্রাজে 1887-এ হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বোস এখানে বেশ ভালো লিড রোল প্লে করেছিলেন, এবং এই যে সেশনটি এটি ক্যালকাটাতে হয় আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ দাদাভাই নারোজি। সেকেন্ড সেশনটা, থার্ড সেশন বদরুদ্দিন তেয়াবজি। সো এই ছিল আলোচনা। আপকামিং টাইমে আরেকটা লাস্ট পার্ট এই ম্যারাথনের থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, এক্সিস্টিং কোর্সগুলোতে পার্টিসিপেট করো। আমাদের ডিসেম্বরে একটা বড় কোর্স আসছে, সেখানে পুরোপুরিভাবে হিস্ট্রিকে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা থাকছে। তোমাদের সাবস্ক্রিপশন যদি দরকার হয়, অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করো, রেগুলারিটি মেনটেন করো। থ্যাংক ইউ।